আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বসে আছি একটা কুল গাছের নিচে। এইটা আমার যে নতুন 10 একর প্রকল্প, সেই প্রকল্পের পাড়েই আমি গত 2 বছর আগে এই কুল গাছটি রোপণ করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে গাছটা এবং প্রচণ্ড রকমের আসলে কুল ধরে আছে। এগুলা হচ্ছে আপেল কুল। দেখেন কি সুন্দর কুল ধরে আছে, দেখলেই আসলে ভালো লাগে। এগুলো এখনও খাওয়ার উপযুক্ত যদিও হয়নি, কিছুদিন পরে ইনশাল্লাহ খাওয়া যাবে। এগুলো আমি ওরকম বাণিজ্যিক সম্ভাবনার কথা চিন্তা করে আসলে রোপণ করেছিলাম না। আমার পরিকল্পনা এটাই এরকম, আমি একটু শৌখিন টাইপের মানুষ। ধরেন এই প্রজেক্টের পারে আসি, 2-1টা নিজে ছিঁড়ে খাই, আবার অনেক সময় কাশেম ভাই ছিঁড়ে এনে দেয়। হ্যাঁ, তো এইগুলা খেলে আসলে খুব ভালো লাগে, আনন্দ পাই আর কি, যেটাকে বলেন এক কথায় তৃপ্তি আর কি। আবার অনেক সময় দেখা যায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইরা আমার এখানে আসেন, আমার প্রকল্প দেখার জন্য আসেন, তারপরে আমার সাথে দেখা করার জন্য আসেন। অনেক সময় গেস্টদেরকেও আমরা কিছু ছিঁড়ে দেই, তারা খায়। এটা একটা বিষয় আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম সুন্দর একটা জায়গায় বসে আসলে কি পরিমাণ যে আমি তৃপ্তি পাচ্ছি আর ভালো লাগছে, কথা বলার জন্য খুব ভালো এনার্জি পাচ্ছি আজকে আমি। যাই হোক দর্শক, আজকের ভিডিওতে আমরা মাছ চাষ ব্যবস্থাপনায় খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আসলে আমি আগের ভিডিওতে একটা কথা বলেছি যে মাছ চাষ হচ্ছে এরকম একটা কাজ যেটাতে আসলে জানার কোনো শেষ নেই, বোঝার কোনো শেষ নেই। এই পেশাটাই এরকম যে আপনি যতকাল মাছ চাষ করবেন ততকালই আসলে আপনার অভিজ্ঞতা হতে থাকবে। দীর্ঘ একটা সময় মাছ চাষ করার পরেও দেখবেন যে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আপনি হচ্ছেন। এটাই আসলে মাছের চাষ। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা মাছ চাষে গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা কিন্তু দীর্ঘ একটা সময় যাবৎ আল্লাহর অশেষ মেহেরবানিতে সফলতার সাথে মাছ চাষ করতেছি। তো এই দীর্ঘ একটা সময় মাছ চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে কিছু বিষয় আছে যেইগুলোতে আমরা একটু ভালো মতো জোর দিলেই বা গুরুত্ব দিলেই কিন্তু আসলে আমাদের মাছ চাষ ব্যবস্থাপনাটি অনেক লাভজনক হতে পারে। অনেক চাষি ভাই ভিডিওটি দেখার পরে মনে করতে পারেন যে এই বিষয়গুলো তো ভাই আগে থেকেই আমরা জানি। দেখুন, সবাই তো আর জানে না। একটা বিষয় হচ্ছে কি যে প্রান্তিক পর্যায়ের চাষিদের জন্যও কিন্তু আসলে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে উদ্যোক্তা বাড়ানোর চিন্তা করতে হবে। আমি চাই যে বাংলাদেশের সকল যারা বেকার যুবক আছেন তারা মাছ চাষটা করতে পারেন। মাছ চাষ অত্যন্ত ভালো একটা পেশা এবং একবার সফলতা পেলে বুঝতে পারবেন যে এটা যে কোনো পেশার থেকেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো। মেন বিষয়টা হচ্ছে অনেকের ল্যান্ড ক্যাপাসিটি আছে, ফাইনান্সিয়াল অবস্থা ভালো আছে, তারপরও তারা পারতেছেন না। এটার কারণ হচ্ছে অদক্ষতার একটা ব্যাপার থাকে, জানার অভাব থাকতে পারে। আসলে সবাই তো আর সব কিছু জেনেই শুরু করতে পারে না, তবে শুরু করলে করতে করতে একটা সময় কিন্তু অভিজ্ঞতা হয়ে যায়। তো সেই সকল চাষি ভাইদের কথাটাও আসলে আমি মাথায় রাখি। এই জন্য সকল ধরনের চাষিদের জন্য কাজ করার একটা মনোভাব নিয়েই আসলে আমি ভিডিও বানাই। তো দর্শক, দীর্ঘ সময় মাছ চাষ করার পর আমার মনে হয়েছে যে 4টি বিষয় খুব ভালোভাবে আসলে আমাদের মাছ চাষে গুরুত্ব দেওয়া উচিত। প্রথম বিষয়টা হচ্ছে ভালো পোনা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালো খাবার, তৃতীয় বিষয়টি হচ্ছে ভালো পুকুর এবং চতুর্থ বিষয়টি হচ্ছে ভালো মাসিক পরিচর্যা, অর্থাৎ নিয়মিত মাসিক পরিচর্যা। দেখুন, দ্বিতীয় এবং তৃতীয় যে বিষয়টা ভালো পুকুর এবং ভালো খাবার, এই দুইটা আগে পরে হতে পারে। ভালো পুকুরটাও আগে হতে পারে, ভালো খাদ্য ব্যবস্থাপনাটাও আগে হতে পারে। এই দুইটাই আসলে সমান গুরুত্ব বহন করে। যাই হোক দর্শক, তো একটা বিষয় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথম যে বিষয়টা বলেছি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ছিল যে ভালো পোনা। ভালো পোনা ছাড়া আসলে কখনো ভালো মাছ চাষ করা যায় না। দেখুন, আমরা করব কি, আমাদের পেশাটাকে বেছে নিচ্ছি ধরেন মাছের চাষ, বা আমাদের কাজটা করতেছি যে মাছ চাষ করতেছি। এখন আমরা করব মাছের চাষ, মাছের জাতি যদি ভালো না হয়, আমি যতই চেষ্টা করি না কেন আমাদের সমস্ত চেষ্টাই কিন্তু আসলে ব্যর্থ হবে এবং আমাদের সমস্ত কর্মযজ্ঞ কিন্তু আসলে যথাযথ ফলাফল পাবে না। এটার একটা কারণ হচ্ছে, দেখেন, যাকে নিয়ে কাজ করব ভাই তাকে সবার আগে ভালো হতে হবে। এটা নট অনলি মাছের চাষ, এটা যে কোনো কাজ হতে পারে। ধরুন আপনি গরুর বা হাঁসের বা মুরগির বা ছাগলের খামার করবেন, এখন যে পশুগুলোকে নিয়ে আপনি কাজ করবেন তারা যদি ভালো জাতের না হয় আপনি কিন্তু ভালো সফলতা পাবেন না। ধরুন আপনি ফসল রোপণ করবেন, এখন ফসলের জাত যদি ভালো না হয়, বীজ যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু ফসল চাষ করে ভালো করতে পারবেন না।
আপনি গাছ রোপণ করবেন। একটা উদাহরণস্বরূপ বলি, দেখেন আমি এখন এই যে কুল গাছের নিচে বসে আছি, তাই না? এটা হচ্ছে আপেল কুল। একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাই একটা, যদিও এইটা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপেল কুল। এখন ভাই এটা তো বড়াই গাছ, তাই না? আমরা তো বড়াই বলি এইগুলাকে। তো এইটা যদি আপেল কুল না হয়ে আমাদের দেশে যে টক বড়াই আছে সেইগুলা যদি রোপণ করতাম, তাহলে কি এই আপেল কুল ধরতো না তো। এইটাই হচ্ছে জাত এবং এইটাই হচ্ছে আসলে কোয়ালিটি। তো চয়েসটা আমার একই জায়গা, যেখানটাতে আমি রোপণ করেছি সেই জায়গাতেই আছে। এখানে আমি টক বড়ইও রোপণ করতে পারতাম, আমি কুল বড়ই রোপণ করেছি, সেটাও আমি পেরেছি। আমি আপেল কুল রোপণ করেছি, এটা কিন্তু আমার জন্য অধিক ভালো এবং ফলদায়ক হয়েছে, তাই না? ঠিক এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দর্শক, এই জন্য সবসময় আপনারা চিন্তা করবেন যে ভালো পোনা দিয়ে চাষ করার জন্য, কারণ ভালো পোনা না হলে আসলে ভালো মাছ চাষ ব্যবস্থাপনা ঠিকঠাক হয় না। মাছ চাষে ভালো করা যায় না। যাকে নিয়ে কাজ করতেছি সে যদি ভালো না হয়, কখনোই ভালো করা যায় না। দেখেন, কিছু উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা দেখেছেন আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা এবং আমরা কিভাবে মাছ ছাড়ি, কিভাবে বিক্রি করি। এখন আমাদের মাছ বিক্রি চলতেছে, আসলে প্রতিদিন রাতের বেলায় ধরে, তো রাতে আমার ওইভাবে আসা হয় না, আমার লোকরাই ধরে একদম আড়তে নিয়ে বিক্রি করে, আমাকে প্রতিদিন সকালবেলা শুধু টাকা পৌঁছায় দেয়। আর শীতের সিজন যখন না থাকে তখন আমি যাই। আর একটা বিষয় হচ্ছে, আমার শরীরটাও ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্য রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডায় আমি আর উঠি না, আমি আর যাই না, এই জন্য ভিডিও দিতে পারি না। মাছ ধরার ভিডিও আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদেরকে দেখাবো এবং আড়তে নিয়ে যে বিক্রি করব সেই ভিডিও আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেসিক্যালি একটা বিষয় হচ্ছে কি, অনেক চাষি ভাই বলেন যে মাছ বিক্রির ভিডিও দেন। দেখেন ভাই, আমি তো আর প্রফেশনাল ইউটিউবার না, আমার তো আর ইউটিউবিং করে এরকম পরিকল্পনা নাই যে ডলার ইনকাম করব। আমি তো আসলে আপনাদেরকে এই পরামর্শ তথ্যগুলো দেই একটা সেবা মনে করে দেই। হ্যাঁ, তো ওই মাছের আড়তে গিয়ে যে চিৎকার চেঁচামেচি, একটা বিশ্রী রকমের অবস্থা, ওই পরিস্থিতির ভিতরে গিয়ে ভিডিও ধরে, মোবাইল ধরে ভিডিও করে দিব, আসলে একটু অড লাগে আমার কাছে। ওই সিচুয়েশনটা আসলে ভিডিও করার জন্য আমার কাছে উপযুক্ত মনে হয় না, এই জন্যই আসলে বেসিক্যালি করা হয় না। তবে আমার যেটা মনে হচ্ছে, যেভাবে সাড়া পাচ্ছি, কোনো একটা সময় যদি আসলে ভালো একটা জায়গাতে চলে যেতে পারি, ভালো সফলতা পাই, তখন হয়তো যখন ক্যামেরাম্যান থাকবে, এডিট করার মানুষ থাকবে, তখন দেখা যাবে, ওইটা পরেরটা পরে। যাই হোক দর্শক, দেখেন মাছ চাষ ব্যবস্থাপনা হচ্ছে এরকম একটা কাজ, যাকে নিয়ে কাজ করব সে যদি ভালো না হয়, কিসের আবার মাছের চাষ হলো? সেটা মাছের চাষ করি, মাছেরই জাত ভালো না, সেটা কি মাছের চাষ হলো? সেটা হলো জাস্ট একটা পেশা, বেঁচে থাকার একটা মোটামুটি একটা চেষ্টা হলো। কিন্তু ভাই কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। আপনারা ভিডিওতে দেখেছেন না, আমরা হাফ কেজি সাইজের যদি রুই মাছ ছাড়ি, সুন্দরভাবে পুকুর প্রস্তুত করে আমরা পরিমিত পরিমাণে যখন শতাংশ হিসাব করে হাফ কেজি সাইজের রুই মাছগুলো ছাড়ি, দেখা যায় মোটামুটি 6 মাস পরে আমাদের হাফ কেজি থেকে 2 কেজি 2.5 কেজি আমাদের রুই মাছগুলোর ওজন হয়। আমরা কাতলা মাছগুলো 1 কেজি সাইজের ছাড়লে মোটামুটি 6 মাস পরে 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি, কখনো কখনো 5 কেজি প্লাসও হয়ে থাকে। আমাদের মিরিগেল মাছগুলো রুই মাছের মতোই হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে যদি পুকুরের পরিবেশ ভালো থাকে এবং তলদেশের মাছটা যদি কম থাকে, বিশেষ করে গুলশা মাছটা একটু পরিমাণে কম থাকলে বা কালীবাউস মাছটা কম থাকলে কিন্তু আমাদের মিরিগেল মাছগুলো রুই মাছের থেকে বেশি গ্রোথ হয়, কিন্তু একটু ঘনত্বে থাকলে রুই মাছের মতোই হয়, 2.5 কেজি, 2 কেজি, 3 কেজি এরকম হয়। তো দর্শক, এই যে মাছের যে গ্রোথ, আমি যে গ্রোথের বিষয় আপনাদেরকে বললাম, আমি অনেক চাষি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি, তারা 1 বছরেও 5 কেজি একটা কাতলা মাছ কিন্তু তারা উৎপাদন করতে পারেন না। এবং অনেক চাষি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি 2 কেজি একটা রুই মাছ উৎপাদন করতে তাদের 10 মাস 12 মাস সময় লাগে। তো আমি 6 মাসে করলাম, আপনি 12 মাসে করলেন। আমি তো ভাই 6 মাস খাবার দিয়েছি, আপনি তো খাবার দিয়েছেন 10 থেকে 12 মাস, তো আপনি খাবার দিয়েছেন। এখন আপনি যে 10 থেকে 12 মাস খাবার দিয়েছেন, আপনার খরচ কি আমার থেকে বেশি হয় না? আপনার এফসিআর তো অনেক বেশি হয়ে যায়। আমার প্রতি কেজি মাছ উৎপাদনে যে খরচা হয় সেটা থেকে আপনি পারেন না। তো আপনি বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যারা সঠিক জাতের মাছ নিয়ে কাজ করেন না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, আমরা 1 বছরে 2টা হারভেস্ট করি, আর অনেক চাষি ভাই আছেন যে আমাদের 1 হারভেস্টে যেই পরিমাণ মাছ উৎপাদন হয়, ওই পরিমাণ মাছ উৎপাদন করার জন্য তাদেরকে 2টা হারভেস্ট করতে হয়। আমরা 6 মাসে যে মাছটা উৎপাদন করি, তারা সেই মাছটা উৎপাদন করে 1 বছর সময়ে। তো ভাই আপনার সময় লাগলো আমাদের থেকে ডাবল, আপনি আমাদের থেকে খরচা করলেন বেশি, আপনি মাছ উৎপাদন খরচ আপনার বেড়ে গেল শুধু একটা কারণে, সেটা হচ্ছে মাছের পোনা সিলেকশনের ব্যাপারটা। আমরা পদ্মা নদীর পোনাটা করি আপনারা জানেন, এবং আমরা শুরু থেকেই আসলে পদ্মা নদীর মাছ নিয়ে কাজ করতেছি, পদ্মা নদীর মাছ দিয়ে আমরা সবসময় চাষ করতেছি। এইটা হচ্ছে আমাদের আসলে সফলতার অন্যতম একটা কারণ।
এখন বিষয়টা হচ্ছে পদ্মা নদীর মাছগুলো একটু এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল। এই জন্য অনেক চাষি ভাইরা সস্তা আইটেমের পোনাটা খোঁজেন। ভাই ধরেন এককালীন একটা পোনা যদি 20 টাকা হয়, ওই মাছটা 2 কেজি 2.5 কেজি যদি আসলে আমরা 6 মাসে করতে পারি, তো ভাই এইখানে 6 মাসে 2 কেজি করলে একটা পোনা 50 টাকা হইলেও আমি মনে করি যে ওইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু 2 টাকা বা 5 টাকা দিয়ে একটা পোনা কিনে যদি 1 বছরে আমি 2 কেজি করি, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো এখানে কয় টাকা সেভ হলো আর কয় টাকা বেশি খরচ হলো। এই 6 মাস বেশি সময় যে খাবার দিলেন, কি লেভেলের আসলে খাদ্য ব্যবস্থাপনা এক্সপেন্সিভ হয়ে গেল, এটা একটু চিন্তা করে দেখেছেন? দর্শক, আপনারা আমাদের কাছে অরিজিনাল পদ্মা নদীর পোনাটা পাবেন। যদি কোনো চাষি ভাই চিন্তা করেন আমার কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। সারা বছর এখন থেকে আমাদের কাছে আপনারা পদ্মা নদীর পোনা পাবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে, আপনারা চাইলে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে ইনশাল্লাহ অরিজিনাল পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন থেকে আমি পরিকল্পনা করেছি সারা বছরে আমি পদ্মা নদীর পোনাটা করব, কারণ এই বছর প্রচণ্ড রকমের সাড়া পেয়েছি। এবং এই বছর এখন 2025 সাল, এই 25 সালে আমি তো 24 সালের পোনা এখন বিক্রি করতেছি। তো আগামী আষাঢ় শ্রাবণ মাসে আবার আমাদের নতুন মাছগুলো আসবে। তো এখন থেকেও প্রায় 5 মাস 6 মাস পরে আমাদের মাছ নেবে, এখন মানুষ অর্ডার করে রাখতেছেন। তো এইটা আসলে ভালো সাড়া পেয়েছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। আর যারা একবার নিয়ে আবার নিচ্ছে, ভালো ফলাফল না পেলে তো আর নিত না, তাই না? এটা একটা পজিটিভ বিষয়। যাই হোক দর্শক, এই পোনার বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা চিন্তা করবেন। দেখেন অনেক চাষি ভাই আছেন ক্যাটফিশ টাইপের মাছটা চাষ করেন। ভাই ক্যাটফিশ টাইপের মাছ চাষ করার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন যে মাথার মাছটা ক্রয় করার জন্য। শিং হোক, মাগুর হোক, পাবদা হোক, ট্যাংরা হোক, সবসময় মাথার মাছটাই ক্যাটফিশ ভালো হয়। অনেক চাষি ভাই আছেন যে 1 লক্ষ ট্যাংরা মাছ যখন কিনে আনেন কোনো হ্যাচারি থেকে, যখন শোনেন যে 1 লক্ষ মাছের দাম 1.5 লক্ষ টাকা, তখন আর কিনতে চান না। যখন চিন্তা করেন 80 বা 90 হাজার টাকায়, তখন কিনে নিয়ে চলে যান। তো এই যে 60, 70, 80 হাজার টাকা যে আপনি বাঁচাইতে গিয়ে বছর শেষে আপনি যে একটা বাজে উৎপাদন পাবেন শুধু পোনাটা আগার মাথার বা ভালো না হওয়ার কারণে, ভালো জাতের না হওয়ার কারণে, আমার পরামর্শ হচ্ছে, যারা আমাকে ফলো করেন আমি তাদেরকে পরামর্শ দেব ভাই, যে আপনারা মাছ চাষ করার জন্য যে পোনাটা সিলেক্ট করবেন ওইটা যত এক্সপেন্সিভ হোক, ভালো কোনো হ্যাচারি থেকে আপনারা ভালো জাতের ক্যাটফিশ টাইপের মাছটা সংগ্রহ করবেন। এবং সবসময় ক্যাটফিশ মাথার মাছটা সংগ্রহ করবেন, মাথার ক্যাটফিশ মাছ সবসময় ভালো হয়। এবং দেখেন যারা ছোট ছোট ক্যাটফিশের বাচ্চা নেয় তাদের মাছ কিন্তু অত ভালো হবে না। এই জন্য কোনো সুনামধন্য হ্যাচারি থেকে জেনে শুনে বুঝে আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ। আর কার্প জাতীয় মাছের বিষয়টা কি দেখেন, রুই, কাতলা, মৃগেল এইগুলাই তো সাধারণত আমরা কার্প জাতীয় মাছের ভিতরে শ্রেষ্ঠ মাছ হিসেবে ধরি। নট অনলি আসলে কার্প জাতীয় মাছ, সব মাছের ভিতরেই বাংলাদেশে যত মাছ চাষ হয় না, এর ভিতরে আমি দেখেছি রুই, কাতলা, মৃগেলই আসলে মেইন মাছ। যে যাই বলুক না কেন, এই 3টা মাছই আসলে উৎপাদনের মেইন আসলে প্রোডাক্ট। তো সবার পক্ষে তো আর সম্ভব হবে না নদীর পোনা দিয়ে চাষ করার জন্য। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, হালদা, ব্রহ্মপুত্র যেই নদী থেকেই আসলে নদীর পোনা ধরা হয় না কেন, এই পোনা দিয়ে যদি বাংলাদেশের সকল চাষি ভাইরা চাষ করতে চান তাহলে হবে না। হয়তো 10 থেকে 20% চাষির চাহিদা হয়তো পূরণ হতে পারে, বাকি 80% বা 90% চাষি ভাই তাহলে পোনা পাবেন কোথায়? এই জন্য আপনারা চেষ্টা করবেন ভালো কোনো সুনামধন্য হ্যাচারি থেকে ভালো জাতের, খুবই ভালো জাতের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা অনেক বড় বড় ব্রুট মাছ থেকে আসলে রেণু সংগ্রহ করে তাদের কাছ থেকে আপনারা পোনা নেওয়ার চেষ্টা করবেন। কারণ যারা 1 কেজি 1.5 কেজি সাইজের মাছের বাচ্চা নেয় ওই রকম হ্যাচারি থেকে আপনারা কখনো মাছ সংগ্রহ করবেন না, পোনা সংগ্রহ করবেন না। এটার কারণ হচ্ছে ভাই, ব্রুট মাছের ওজনই যদি 1 কেজি 1.5 কেজি 2 কেজি থাকে, তাহলে এটা কত বড় হবে বলেন? কত বড় করা সম্ভব? বড় হবে না ঠিক তা না, ওই 1 কেজি মাছের বাচ্চা কিন্তু 10 কেজিও করা সম্ভব। কিন্তু সময়ের একটা ব্যাপার আছে এবং গ্রোথ পারফরমেন্সের একটা ব্যাপার আছে, এইটা মাথায় রাখতে হবে। তো দর্শক, অনেক চাষি ভাইয়ের সাথে আমি কথা বলে দেখেছি, তারা বলেন ভাই বর্তমানে বিভিন্ন প্রজাতির নতুন নতুন মাছ উদ্ভাবিত হয়েছে। এই মাছগুলো 1/2 কেজি থেকে 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি খুব সহজেই করা যায়, তারপরে গিয়ে এটার গ্রোথ কিন্তু থেমে যায়। এটার কারণ হচ্ছে ওই মাছের যে ব্রুট, ওই ব্রুটগুলা ছিল 2 কেজি 2.5 কেজি সাইজের, এই জন্য 2 কেজি 2.5 কেজি পর্যন্ত খুব দূরতেই হয়ে যায়, তারপরে গিয়ে গ্রোথ থেমে যায়। কিন্তু নদীর পোনার সাথে হ্যাচারির পোনার এইখানে একটা তফাৎ আছে। হ্যাচারির পোনা অপেক্ষা নদীর পোনা কিন্তু বড় হওয়ার পরে আরও বেশি গ্রোথ আসে। যখন 1 কেজি হয়ে যায় তখন গ্রোথ প্রতি মাসে আরও বেশি আসে, 1.5 কেজি 2 কেজি হওয়ার পরে আরও বেশি আসে, 3 কেজি 4 কেজি হওয়ার পরে আরও বেশি আসে। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। আমাদের 1 কেজি সাইজের কাতলা মাছে যে গ্রোথ আসে, 5 কেজি সাইজের কাতলা মাছে তার থেকে অনেক বেশি গ্রোথ আসে। রুই মাছে, কাতলা মাছে, মৃগেল মাছে সবই এক, আমি দেখেছি খেয়াল করে। এটাই আসলে নদীর মাছের বিষয়। যাই হোক দর্শক, পোনার বিষয়ে অনেক কথা বলে ফেলেছি। দ্বিতীয় যে বিষয়টা বলেছি, ভালো খাদ্য ব্যবস্থাপনা। দেখুন,
ভালো মাছ চাষ করতে হলে ভাই ভালো খাবার দিতে হবে, ভালো খাবার ছাড়া আসলে ভালো মাছ চাষ করা কখনোই সম্ভব না। অনেক চাষি ভাই আছেন বর্তমান বাজারে 50 টাকা 60 টাকাতেও ফিড পাওয়া যায়, 55 টাকাতেও ফিড পাওয়া যায়, ওই ফিডগুলো নিয়ে খাওয়ান। দেখুন ফিড খেলে কোনো লাভ নাই যদি ফিডের ভিতরে ভালো কোনো উপাদান না থাকে। আসলে কি পরিমাণে প্রোটিন আছে, পুষ্টিগুণ সম্পন্ন কিনা, এগুলার একটা ব্যাপার আছে। আসলে সস্তা আইটেমের খাবারটা আপনারা যদি খাওয়ান তাহলে ফিড কিন্তু পরিমাণে অনেক বেশি লাগে। দেখা যায় 2 কেজি খাবারে 1 কেজি মাছ উৎপাদন করা যায় না, 1.5 কেজিতে তো প্রশ্নই আসে না। অনেক ক্ষেত্রে 3 কেজি 3.5 কেজি পর্যন্ত কিন্তু আসলে ফিড লেগে যায়। সেই ক্ষেত্রে যদি ভালো মানসম্মত ফিড আপনারা মাছকে খাবার হিসাবে দিয়ে থাকবেন তাহলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে 1.5 কেজি ফিটেও কিন্তু 1 কেজি মাছ হয়ে যায়। ভালো কোম্পানির ফিড যদি হয়ে থাকে, অনেক ভালো গুণগত মানসম্পন্ন প্রোটিন সমৃদ্ধ ফিড যদি হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম খাবারেও কিন্তু 1 কেজি মাছ উৎপাদন হয়। এখন বিষয় হচ্ছে ভাই আমি 2 কেজি 2.5 কেজি খাবার দিয়ে 1 কেজি মাছ করতেছি, যে পরিমাণ আসলে ফিড কস্টিং আসতেছে ওই 1.5 কেজি খাবার দিয়ে যদি আমি 1 কেজি মাছ উৎপাদন করতে পারি, এই দুইটার ভিতর ভালো কোনটা বলেন তো? ভালো হচ্ছে ওই 1.5 কেজি খাবার। কারণ 1.5 কেজি খাবার খেলে পুকুরের পরিবেশ নষ্ট হচ্ছে কম, মাছ পায়খানা করতেছে কম, পুকুরের পরিবেশটা আমার ভালো রাখতে কিন্তু সুবিধা হচ্ছে। এই জন্য সবসময় ভালো মাছ চাষে আপনারা ভালো খাদ্য ব্যবস্থাপনাটা বেছে নেবেন এবং একটা কথা চিন্তা করবেন সবসময়, খাবারের উপরে কিন্তু মাছের গুণগত মান স্বাদের একটা ব্যাপার থাকে। অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার থেকে আপনারা কিছুটা হলেও বিরত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় হচ্ছে দেখুন ভাই, এই মাছগুলো মানুষের জন্য উৎপাদন করব, মানুষ যেন এই মাছগুলা খেয়ে স্বাদ পায়। আপনার একটা কথা মনে রাখতে হবে, যত কোটি টাকা ইনকাম করেন মাছ খেয়ে যদি মানুষ স্বাদ না পায় আপনার গুনাহ হবে। 100% আপনি মানুষের সাথে প্রতারণা করতেছেন এবং এইগুলার জবাব আপনাকে আজ হোক কাল হোক দিতে হবে, এখন হোক আর মরার পরে হোক দিতে হবে। আপনি এক জায়গা থেকে না এক জায়গা থেকে ঠকবেন, এটা মাথায় রাখবেন। এই জন্য ভাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, যারা আসলে আমার নিয়মিত দর্শক সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আসেন, আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি, মানুষের জন্য কাজ করি, ভালো ভালো স্বাদের মাছ উৎপাদন করি। দর্শক আমার তৃতীয় যে বিষয়টা ছিল ভালো একটি পুকুর নির্বাচন। এখন দেখুন ভালো মাছ উৎপাদন করতে হলে কিন্তু আমাদের ভালো পুকুর লাগবে। হ্যাঁ, এখন ভাই পুকুরেরও কিছু ব্যাপার আছে। দেখুন আমি এখন যে জায়গায় বসে আছি আমার সামনে একটি পুকুর আছে, এইটা 2.5 একর। এই 2.5 একর পুকুরটা আমি যখন খনন করেছি আমি চাইলে 5 ফিট গভীর করতে পারতাম না বলেন? পারতাম তো। আমি তো 10 ফিট গভীর করেছি। আমি 10 ফিট গভীরে যেই রকম উৎপাদন পাবো আপনি কি 5 ফিটে পাবেন ওই উৎপাদন? পাবেন না তো। আপনি আমার অর্ধেক উৎপাদন পাবেন বা অর্ধেকের একটু বেশি পাবেন। তো ভাই আমার জায়গা যেটা আছে সেটা তো আছেই, আমি কেন গভীর কম করে উৎপাদন থেকে আমি কেন ব্যাহত হবে? এবং কম গভীরতার পুকুরগুলোতে আরও বেশ কিছু সমস্যা আছে। শীতের দিনে মাছে খাবার খায় না, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব। এবং হয় কি যে মাছের উৎপাদন কম হয়, মাছের কালার সুন্দর হয় না, মাছের বডি ওয়েট ভালো হয় না। গভীরতার পুকুরে সব দিকেই ভালো হয়, বিশেষ করে কার্প জাতীয় মাছের জন্য গভীরতার পুকুর ভালো। এই জন্য আপনারা যখন পুকুর খনন করবেন চেষ্টা করবেন যেন পুকুরের একটু বক্স রাখা যায় ভালোভাবে এবং সেচ দিলে যাতে ভেঙে না যায়। পুকুরের আয়তনটা দরকার হয় একটু ছোট হোক, কিন্তু পাড়টা সুন্দরভাবে মেরামত করেন যাতে বন্যা হলে আপনার মাছ ভেসে চলে না যায় এবং আপনি বিশাল একটা লসের সম্মুখীন না হন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। দর্শক আমরা চতুর্থ যে বিষয়টি বলেছিলাম যে ভালো মাসিক পরিচর্যা অথবা নিয়মিত মাসিক পরিচর্যার যে বিষয়টা বলেছি, দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন মাছ তো একটা প্রাণী, এর তো জীবন আছে, এর বুদ্ধিও আছে। বুদ্ধি না থাকলে বর্ষা যখন আসে বাইরে থেকে পানি আসলে মাছ লাফায় চলে যায় কিভাবে বলেন? বুদ্ধি না থাকলে মাছ যখন কিনারায় আসে আপনি গেলেও দৌড় দেয় কিভাবে? ও কীভাবে বোঝে যে আপনি ওকে ধরে ফেলতে পারেন? তারপরে কোরাল বা শকুন দেখলে ওরা দৌড় দেয় কেন? ওরা জানে যে কোরাল আমাকে সো মেরে নিয়ে চলে যাবে। এতে প্রমাণিত হয় মাছের বুদ্ধি আছে। তো ভাই এই প্রাণী যেহেতু, ওদের প্রতি অবিচার করা যাবে না। আমরা যেহেতু চিন্তা করেছি প্রাণী সম্পদগুলো চাষ করে আমরা লাভবান হব, আমরা ভালো একটা অর্থ উপার্জন করব, তো ভাই ওদেরকে আসলে সুস্থ রাখাটাও কিন্তু আমাদের কর্তব্য। না হলে কিন্তু ব্যবসা বাণিজ্যে আপনি বরকত পাবেন না। অনেক চাষি ভাই আছেন যে প্রতি মাসে নুন চুন উকুরনাশক জীবাণুনাশক হররা টানা অ্যামোনিয়ার ডোজ প্রোবায়োটিক বা অন্যান্য যে কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করি এইগুলো ঠিকঠাক মতো তারা করেন না। দেখুন তারা ভাবতেছে আমরা তো করি না, কিন্তু আমাদের তো মাছ চাষ হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না ভাই যে আপনাদের উৎপাদন কত কম হচ্ছে। আপনারা এই কাজগুলো ঠিকঠাক মতো করেন, দেখবেন যে অন্য বছরের তুলনায় আপনারা উৎপাদন কিছুটা হলেও বেশি পেয়েছেন। এবং সব থেকে একটা বড় বিষয় হচ্ছে এই বছর সারা দেশের চাষিবাইদের সাথে কথা বলে আমি দেখেছি যে তারা 12 মাস কোনো ডোজ করে নাই, কিন্তু যখন ফাঙ্গাল ইনফেকশন করে বা ফুলকা পচা রোগ হয়ে বা অন্যান্য সমস্যা হয়ে মাছ মরতে শুরু করেছে, 12 মাসে তারা যে খরচা না করতো সেটা তারা 15 দিনে বা 1 মাসে করে। এক ডোজে তারা ওই খরচা করে।
কেন এইগুলা করেন ভাই? এর থেকে কি ভালো না যে প্রতি মাসে অল্প স্বল্প হলেও যে মাসিক পরিচর্যাগুলো এইগুলো ঠিকঠাক মতো করা কি বেটার না বলেন? এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যেই প্রাণীকে দিয়ে আপনার বড় হওয়ার আকাঙ্ক্ষা, বড় হওয়ার প্রবণতা, তাকে সুস্থ রাখাটা আপনার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। যাই হোক দর্শক, এই মাছ চাষের বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম, আপনারা একটু বিষয়টা মাথায় রেখে দেখবেন বা একটু চিন্তা করে দেখবেন যে রাজীব ভাই যে কথাগুলো বলছে এগুলো ঠিক বলছে কিনা। এখন এই যে চারটা বিষয় নিয়ে আমি কথা বলেছি, এই চারটার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মাছের পোনা। পোনাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সব থেকে ভালো গুরুত্ব বহন করে ভালো জাতের পোনা। যেখান থেকেই পোনা সংগ্রহ করেন, সস্তা আইটেমের পোনা নেবেন না। হ্যাচারির মালিককে গিয়ে বলবেন যে আপনার কাছে কয় লাখ মাছ আছে? 5 লাখ, ধরেন আপনার 1 লাখ মাছ লাগবে। বলবেন যে কত করে লাখ বিক্রি করতেছেন? ধরেন যে 50 পয়সা করে লাখ। আপনি বলবেন 70 পয়সা করে নেন, এই 5 লাখ মাছের মাথার 1 লাখ মাছ আমাকে দিয়ে দেন। আপনার হয়তো 20,000 টাকা বেশি খরচা হলো। এই 20,000 টাকার কারণে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন। যাই হোক দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। আমার এই তথ্য এবং পরামর্শ থেকে যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।